মনে করুন একটা ঘটনা ঘটেছে আর সেটা তিনজন মানুষ তিনভাবে বর্ণনা করছে। তিনজনে নিজের জায়গা থেকে বলছে আমি যেটা জানি সেটাই সত্য। তদন্ত চলতে থাকে, প্রমাণ পাওয়া যায়, ব্যাখ্যা তৈরি হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটা ব্যাখ্যায় যেন নিজের জায়গা থেকে সঠিক মনে হয়। ধীরে ধীরে সবকিছু জট পাকাতে থাকে, কে ঠিক আর কে ভুল তা বোঝা কঠিন হয়ে পড়ে। ঠিক এমনই একটা গল্প বলবো আজকে। গল্পটা 2015 সালে মুক্তিপ্রাপ্ত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি আলোড়ন সৃষ্টিকারী সিনেমা তলবারের, যার গল্পটা প্রথম দিকে খুব সাধারণ মার্ডার কেসের গল্প মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। শেষ পর্যন্ত কি তাহলে সেই রহস্য উন্মোচন করা যাবে? জানার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় সিডিআই অফিসারদের অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে। বলে রাখা ভালো, এই মুভিতে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে সিডিআই বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে নাম করা সিডিআই অফিসার অশ্বিন কুমারও ছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় সিডিআই ডিরেক্টর আর একজন উকিল এসে অশ্বিন কুমারের সঙ্গে একটা মার্ডার কেসের ব্যাপারে আলোচনা করেন। একজন বাবা নাকি নিজের মেয়েকেই খুন করেছে। অশ্বিন কুমারকে তারা এই কেস নিয়ে তদন্ত করতে বলে, কিন্তু সে তাদের কথায় তেমন একটা গুরুত্বই দেয় না। এরপর কয়েকদিন আগের দৃশ্য দেখানো হয়। সকাল সকাল টন্ডন ফ্যামিলির বাসায় তাদের রেগুলার কাজের মহিলা বাসন্তী এসেছে কাজ করার জন্য। তবে তাদের ফ্ল্যাটের দরজাটা বাইরে থেকে তালা দেওয়া, আর ভেতর থেকে মালিকের স্ত্রী নূতন টন্ডন এসে জানায় তালার চাবি তাদের চাকর খেমপাল নিয়ে বাইরে গেছে। তখন বাসন্তী তাকে বারান্দা দিয়ে ডুপ্লিকেট চাবি দিতে বলে যেন সে তালা খুলে ভেতরে আসতে পারে। পরে সে চাবি নিয়ে এসে দেখে তালাটা তো খোলাই আছে। তখন সে ভেতরে ঢুকতে নূতন আতঙ্কিত হয়ে এসে তাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে বাসন্তী নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। ঘরের ভেতর তার মালিক রমেশ টন্ডন আর নূতন টন্ডনের একমাত্র মেয়ে শ্রুতি টন্ডনের নিথর দেহটা পড়ে আছে। ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তাকে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। ইন্সপেক্টর ধনীরাম এই কেসের দায়িত্ব নেন। তিনি এসে শ্রুতির বাবা মাকে প্রশ্ন করেন যে শ্রুতির কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। তখন রমেশ টন্ডন জানায় তার মেয়ের বয়স তো মাত্র 14 বছর, তার কোনো বয়ফ্রেন্ড নেই। তবে বাড়ির চাকর খেমপাল নিখোঁজ হওয়ায় তার উপরেই সন্দেহ করছে তারা। পুলিশ তখন খেমপালকে খোঁজা শুরু করে, তবে সে যেখানে থাকতো সেখানে তার কোনো খোঁজ পাওয়া যায় না। শ্রুতির বাবা রমেশ টন্ডন একজন ডক্টর, আর তার কম্পাউন্ডিং করে কানাইয়া নামের একজন ছেলে। পুলিশ তাকে ধরে নিয়ে আসে কারণ খেমপালের ব্যাপারে সে ভালো মতোই জানে, আর তারা একই পাড়ায় থাকে। সে পুলিশকে জানায় যে খেমপাল খুব একটা সুবিধার লোক নয়। অন্যদিকে টন্ডন ফ্যামিলির লোকেরা ইন্সপেক্টর ধনীরামকে জিজ্ঞেস করে তারা মৃতের রক্তমাখা কাঁথা কম্বল শুকাতে দেবে কিনা, কারণ এগুলো তো পুলিশের ফরেন্সিক ইনভেস্টিগেশনে কাজে আসতে পারে। তখন ধনীরাম বলেন, আমরা ফরেন্সিক স্যাম্পল নিয়েছি, এখন আপনাদের কাঁথা কম্বল আপনারা যা ইচ্ছা তাই করুন। তখন বাড়ির সবাই ওই কাঁথা কম্বলগুলো ছাদে রাখতে গিয়ে খেয়াল করে ছাদে ওঠা সিঁড়ি আর দরজায় রক্তের দাগ লেগে আছে। তখন তারা দ্রুত পুলিশকে ডেকে আনে। পুলিশ এসে দেখে ছাদের দরজায় তালা দেওয়া, আর চাবি চাইলে সবাই বলে চাবিটা তো হারিয়ে গেছে। তবে তালা ভাঙার কথা উঠলে ধনীরাম বলে, না, তালা ভাঙা যাবে না, তালা ভাঙা তো চোরের কাজ, পুলিশের নয়। এটা বলেই তিনি চলে যান। এদিকে শ্রুতির বাবা মা তার শেষকৃত্য সম্পন্ন করতে থাকে। অন্যদিকে আমরা অশ্বিন কুমার এবং তার স্ত্রী রিমাকে দেখতে পাই। তারা দুজনে ডিভোর্স নিতে কোর্টে এসেছে। তাদেরকে ডিভোর্স দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তারা বলে, আমাদের আলাদা হওয়ার কোনো কারণ নেই, আবার একসাথে থাকারও কোনো কারণ নেই। তারপর কোর্ট থেকে তাদেরকে ট্রায়াল সেপারেশনের অর্ডার দেওয়া হয়। একই সময় টন্ডন ফ্যামিলির বাড়ির ছাদ থেকে আরও একটা অর্ধগলিত লাশ পাওয়া যায়, আর এই লাশটা ছিল তাদের চাকর খেমপালের। অর্থাৎ এতক্ষণ ধরে যাকে সবাই সন্দেহ করছে সেই এখন মৃত। জানা যায় এই দুটো খুন একই সময় করা হয়েছে। আবার পুলিশ ছাদের দেওয়ালে একটা রক্তমাখা হাতের ছাপও দেখতে পায়। সব মিলিয়ে কেসটা আরও জটিল হতে থাকে। আর এদিকে পুলিশের ওপর চাপ আসতে থাকে যে তারা এই কেসটাতে ব্যর্থ হলে এই কেসটা সিডিআই এর কাছে চলে যাবে। এরই মাঝে ফরেন্সিক বিভাগের ডক্টর জানায় শ্রুতি ও খেমপালকে একই পদ্ধতিতে খুন করা হয়েছে। প্রথমে মাথায় আঘাত করে, পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তাদেরকে। রাতের বেলা ধনীরাম একটা এক্সপেরিমেন্ট করে। সিনিয়র ইন্সপেক্টর যখন ঘুমিয়ে পড়ে তখন সে পাশের রুমে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেলে, আর সেই আওয়াজে ইন্সপেক্টর উঠে যায়। তখন সে বোঝায় এই সামান্য আওয়াজে তার ঘুম ভেঙে গেল, অথচ সেদিন টন্ডন ফ্যামিলির পাশের রুমে একটা খুন হয়ে গেল আর তারা বুঝতেও পারলো না।
নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। এরপর ধানিরাম তাকে কিছু মেইল দেখায় যেখানে শ্রুতি তার বাবার কাছে ক্ষমা চাইছে, কিন্তু কি জন্য সেটা বোঝা যায় না। ধানিরাম আরও জানায় যে শ্রুতির মৃত্যুর আগে চেতন ভগতের লেখা 3 মিস্টেক অফ লাইফ বইটা পড়ছিল, আর তার মৃত্যুর পর তার রুমের ওয়াইফাই রাউটার বারবার অন অফ হচ্ছিল। এবার সন্দেহটা শ্রুতির বাবা মায়ের ওপরে গিয়েই পড়ে, তাই তারা আবারও রমেশ টন্ডন আর নূতন টন্ডনকে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা জানায় যে তাদের ঘরের এসির আওয়াজের কারণে বাইরের আওয়াজ শোনা যায় না, তবে তাদের এই কথাটা পুলিশ ঠিক বিশ্বাস করতে পারে না। এদিকে কম্পাউন্ডার কানাইয়া পুলিশকে জানায় যে রমেশ টন্ডনের চরিত্র খুব একটা ভালো না, সে তার হসপিটালের একজন ডক্টর সুনিতার সঙ্গে পরকীয়া করে। এছাড়াও রমেশ নাকি নিজের বন্ধুদের সঙ্গে ওয়াইফ সোয়াপিং অর্থাৎ স্ত্রী অদল বদল করত। পুলিশ তখন ভেবে নেয় শ্রুতি হয়তো তার বাবার এসব কুকর্মের কথা জেনে গিয়েছিল, তাই তার বাবাই তাকে খুন করেছেন। ধানিরাম শ্রুতির অস্থি বিসর্জনের জায়গায় গিয়ে সেখানে রেকর্ড চেক করে জানতে পারে সেখানে শ্রুতির মৃত্যুর সময় রাত 2টা লেখা হয়েছে। তখন তারা এটা রমেশকে জিজ্ঞেস করে, সে যদি খুন না করে থাকে তবে সে শ্রুতির মৃত্যুর সময়টা কিভাবে জানলো? রমেশ ঠিকমতো এটার উত্তর দিতে পারে না। এতে সন্দেহ আরও জোরদার হয়। এদিকে এতদিন পার হয়ে যাওয়ার পরেও কোনো অগ্রগতি না হয় পুলিশ ডিপার্টমেন্টের উপর অনেক প্রশ্ন উঠতে থাকে। তাই তারা সন্দেহের উপর ভিত্তি করে প্রেস কনফারেন্সে রমেশকে অপরাধী হিসেবে ঘোষণা করে দেয়, আর মন গড়া কাহিনী বানিয়ে দেয় যে রমেশ তার মেয়েকে চাকর খেমপালের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে রাগের মাথায় দুজনকেই খুন করেছে। এরপর রমেশকে গ্রেফতার করে নিয়ে গেলেও সে বারবার বলতে থাকে, আমি কেন নিজের মেয়েকে খুন করব? তখন পুলিশ নিজের অনুমানের উপর ভিত্তি করে বলতে থাকে যে রমেশ কিভাবে খুনগুলো করেছিল, যেটার ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাত জেগে ল্যাপটপে কাজ করে রমেশ ড্রিঙ্ক করে। তারপর খেমপালকে ডেকে তার কোনো সারা শব্দ পায় না। পরে সে খেয়াল করে তার মেয়ের ঘরের দরজাটা খোলা। সে ভেতরে গিয়ে দেখে খেমপাল তার মেয়ের সঙ্গে শুয়ে আছে। এটা দেখে তার মাথা গরম হয়ে যায়। সে একটা লাঠি দিয়ে দুজনের মাথায় আঘাত করে। এরই মধ্যে তার স্ত্রী নূতন চলে আসে। তখন রমেশ ছুরি দিয়ে খেমপাল আর শ্রুতির গলাটা কেটে দেয়। তারপর তারা দুজন মিলে খেমপালের লাশ ছাদে রেখে আসে, আর শ্রুতির লাশটা বিছানাতে রেখে আশেপাশে থাকা রক্তের দাগগুলো পরিষ্কার করে দেয়, আর সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলোও মুছে ফেলে। পুলিশের এই বর্ণনা শুনে রমেশ কান্না করতে শুরু করে। সে একবার হলেও তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, কিন্তু পুলিশ তার কোনো কথা শোনে না। তবে পুলিশ উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কোর্ট থেকে এই কেসটা সিডিআইকে ট্রান্সফার করে দেওয়া হয়, আর স্বভাবতই এই কেসটার দায়িত্ব পায় সিডিআই অফিসার অশ্বিন কুমার। তার সাথে থাকে তার সহযোগী বেদান্ত মিশ্রা। অশ্বিন তার টিম নিয়ে আবারও ঘটনাস্থল এবং টন্ডন ফ্যামিলির বাড়িটার তল্লাশি করে। ঘরে মদের বোতল দেখে অশ্বিন নূতনকে জিজ্ঞেস করে, এগুলো কার? নূতন বলে সে জানে না। ছাদে সিঁড়ির সামনেও রক্তের দাগ পরীক্ষা করে তারা। তখন জানা যায় দাগটা ওপর থেকে নিচের দিকে আসছে। সবকিছু দেখার পর অশ্বিন রমেশ টন্ডনকে জেরা করে। রমেশ তখন নিজের দৃষ্টিভঙ্গি থেকে সেদিনকার ঘটনা খুলে বলে। সেটার ফ্ল্যাশব্যাকে দেখা যায় রমেশ এবং তার স্ত্রী ঘুমিয়েছিল। তখন দরজার বেলটা বাজে। নূতন উঠে গিয়ে দেখে কাজের মহিলা বাসন্তী এসেছে, কিন্তু বাইরে থেকে দরজাটা লাগানো, তাই সে খেমপালকে ডাকে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। এরপর বাসন্তী বলে ডুপ্লিকেট চাবিটা দেওয়ার জন্য। নূতন তখন বারান্দা দিয়ে তাকে ডুপ্লিকেট চাবিটা দেয়। ততক্ষণে রমেশও ঘুম থেকে উঠে যায়। এরপর তারা ডাইনিং টেবিলে একটা মদের বোতল দেখতে পায়, কিন্তু কেউই কিচ্ছু বুঝে উঠতে পারে না। এরই মধ্যে শ্রুতির ঘরে গিয়ে নূতন চিৎকার করে ওঠেন। রমেশ দৌড়ে সেখানে গিয়ে দেখে কেউ তার মেয়ের গলা কেটে হত্যা করেছে। তখন বাসন্তী এসে ওই একই দৃশ্য দেখে। পরে পুলিশ চলে আসার পর শ্রুতির মৃতদেহটা নিয়ে যাওয়া হয়। এই সব কিছু বলে রমেশ কাঁদতে শুরু করে। সে বলে, আমি আমার মেয়ের গায়ে একটা ইনজেকশনও লাগাতে দিতাম না যে সে ব্যথা পাবে বলে, আর পুলিশ বলছে আমি নাকি তার গলা কেটেছি। সবকিছু শুনে অশ্বিন তাকে জিজ্ঞেস করে তাদের ঘরের পাশে একটা খুন হয়ে গেল অথচ তারা টেরও পেল না। রমেশ তখন জানায় অনেকদিন ধরে তাদের বাড়ির এসিটা সমস্যা দিচ্ছে, তাই এসি চালালে অনেক শব্দ হয় আর বাইরের কোনো আওয়াজও শোনা যায় না। অশ্বিন তখন এটা টেস্ট করার সিদ্ধান্ত নেয়। সে তার টিমকে নিয়ে ওই ঘরে যায়, তারপর এসি চালিয়ে শুয়ে পড়ে। এদিকে তার টিম মেম্বাররা শ্রুতির ঘর থেকে থালাবাটি ফেলে, গান গেয়ে অনেক শব্দ করে, কিন্তু ঘরের ভেতর থেকে অশ্বিন কিছুই শুনতে পায় না। তার টিমের আরেকজন মেম্বার তখন এসিটা চেক করে জানায় যে এটা নর্মালের চেয়ে আরো 25 ডেসিবেল বেশি শব্দ করছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরে বেদান্ত এসে জানায় ফরেন্সিক রিপোর্টের ফাইলে ছাদে পাওয়া ওই হাতের ছাপের কোনো রিপোর্টই নেই। তাই অশ্বিন বেদান্তকে নিয়ে আবার ওই বাড়ির ছাদে যায়, কিন্তু তখন আর সেই হাতের ছাপটা পাওয়া যায় না। তাই ক্লু খোঁজার জন্য দেওয়ালের সেই জায়গাটাই কেটে নেওয়ার উদ্যোগ নেয় সে। এরপর সে ধানিরামকে জিজ্ঞেস করে ছাপটা কোথায় গেল। ধানিরাম জানায় মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, তখনই হয়তো হাতের ছাপটা পানিতে ধুয়ে গেছে। অশ্বিন তখন এটার ফরেন্সিক রিপোর্টের ব্যাপারে জানতে চাইলে সে বলে সেদিন ফরেন্সিক ডিপার্টমেন্টে ফোন করে জানানো হয়েছিল, কিন্তু পরে জানা যায় তার জুনিয়র অফিসার ভুল করে ফরেন্সিক বিভাগকে খবরই দেয়নি। পুলিশের এমন দায়িত্বহীনতার কারণে এত বড় একটা প্রমাণ হাতছাড়া হয়ে যায়।
পরবর্তীতে অশ্বিন আবারও রমেশকে জিজ্ঞেস করে সে কি করে জানলো তার মেয়ের মৃত্যু রাত 2টায় হয়েছে। তখন রমেশ জানায় সেদিন সে পুরোহিতের কাছে শ্রুতির মৃত্যুর সময় জানতে চাইছিল, কিন্তু তারা তো জানে রাত 11টা থেকে সকাল 6টার মধ্যে তার মৃত্যু হয়েছে, তাই অনুমান করে রাত 2টার কথা বলেছিল। তবে তার এসব উদ্ভট কথা অশ্বিনের মোটেও পোষাচ্ছিল না, তাই সে সত্যিটা জানার জন্য রমেশ আর নূতনের লাই ডিটেকশন টেস্টও করায়, কিন্তু সেখানে দেখা যায় তারা সত্যি কথাই বলছে। অন্যদিকে দেখা যায় অশ্বিন কুমার এবং তার স্ত্রীর ট্রায়াল সেপারেশন শুরু হয়ে গেছে। উকিল এসে তাদের কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে। আর এদিকে এখন মার্ডার কেসের তদন্ত করতে গিয়ে পুলিশের ভুলের কারণে সিডিআই আর কোনো তথ্য প্রমাণই খুঁজে পাচ্ছে না। প্রাথমিক তদন্তের দায়িত্বে পুলিশ ছিল, আর তখন তারা ঠিকঠাক ফরেন্সিক স্যাম্পলগুলো কালেক্ট করতে পারেনি, এমনকি বিশেষ কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই। আর এই জন্য কোনোভাবেই কেসে আগানো যাচ্ছে না। অশ্বিন কুমার একদিন ধনীরামকে ডেকে পাঠায়। এরপর তাকে জিজ্ঞেস করা হলো সে ঘটনাস্থলে গিয়ে কি করেছিল। সে বলল সে গিয়ে খেমপালকে খোঁজা শুরু করেছিল, কিন্তু কোনো ফরেন্সিক স্যাম্পল বা ফিঙ্গারপ্রিন্ট নেয়নি। এমনকি খেমপালের লাশ পাওয়ার পর সেটারও ফিঙ্গারপ্রিন্ট নেয়নি। তবে পুলিশের গাফেলতের গল্প এখানেই শেষ নয়। ধনীরামরা তাদের কারো ফোন কলের রেকর্ডও চেক করেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই এরা করলোটা কি? এরা কি ক্রাইম সিনে ঘুরতে গিয়েছিল? বুঝলাম না ভাই। যাই হোক, তখন অশ্বিন রেগে গিয়ে বলে সেদিন সকালে নূতন খেমপালকে ফোন করেছিল, আর ফোনটা অন্য কেউ রিসিভ করেছিল, সাথে সাথে কলটা কেটে দিয়েছে। আর সেটা কে ছিল সেটাও জানার চেষ্টা করেনি পুলিশ। তাদের এমন গাফিলতির কারণে কেসটা আরও জটিল হয়ে গেছে। তখন রাগের মাথায় অশ্বিন একটা লাঠি দিয়ে ধনীরামকে মারতে থাকে আর বলতে থাকে প্রাথমিক তদন্তটাও ঠিকমতো করতে পারেনি পুলিশ, তাহলে কেন কাজের জন্য আছে এরা? বেচারা ধনীরাম তখন কোনো জবাব দিতে না পেরে কাঁদতে শুরু করে। এদিকে কানাইয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানায় সে গত 4 বছর ধরে রমেশ ট্যান্ডনের আন্ডারে কাজ করছে। সে যতটুকু জানে রমেশের চরিত্র খুব একটা ভালো না। সে হসপিটালে বেশিরভাগ সময়ই ডক্টর সুনিতার সঙ্গে একান্তে সময় কাটাতো। এরপর ডক্টর সুনিতাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে হসপিটালে রমেশ কখনো কোনো অস্বাভাবিক আচরণ করেছে কিনা। তখন সে জানায় শ্রুতির মৃত্যুর 1 সপ্তাহ আগে রমেশ অনেক ছোট একটা কারণে কানাইয়াকে অনেক বকাঝকা করে। এর আগে সে কখনো এমন আচরণ করেনি। পরে অশ্বিন তার সহকারীকে বলে রমেশের আশেপাশে যত মানুষ কাজ করে তাদের সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে। এরপর বাড়ির দারোয়ান থেকে শুরু করে সব কাজের লোকদের এনে তাদেরকে একের পর এক জিজ্ঞাসাবাদ করা হয়। সবাই একে একে তাদের বক্তব্য পেশ করে। তাদের মধ্যে একজন ড্রাইভারও থাকে। সে জানায় একদিন রমেশ নাকি কানাইয়াকে খুব বকাঝকা করেছিল, এজন্য কানাইয়া রমেশের ওপর অনেক রেগেছিল, এমনকি সে প্রতিশোধের কথাও বলেছিল। এই সমস্ত কথা অশ্বিন সিডিআই ডিরেক্টর রামাশঙ্করকে জানায়। সব শুনে তিনি বলেন আইনের চোখে হয়তো কাপড় বাঁধা থাকে, কিন্তু তার হাতে একটা তলোয়ারও থাকে, আর সেটা হলো পুলিশ। কিন্তু দুঃখের বিষয় গত 60 বছরে সেই তলোয়ারে জং ধরে গেছে, আর এখন সময় এসেছে সেই জং ঝেড়ে ফেলার। আর সেই জংটা ঝেড়ে ফেলার জন্য হাতে 32 দিন সময় আছে, কারণ 32 দিন পর তিনি রিটায়ার হবেন। পরদিন সকালে সিডিআই টন্ডনের বাড়ির পানির ট্যাঙ্কি চেক করে, আর অন্যদিকে অশ্বিন কানাইয়ার বাড়ি তল্লাশি করে। সেখানে তারা একটা রক্তমাখা বালিশের কভার আর একটা ছুরি খুঁজে পায়, তাই তারা দ্রুত কানাইকে গ্রেফতার করে। এরপর সত্যটা বের করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় নার্কো টেস্টের জন্য। নার্কো টেস্ট হলো এমন একটা পরীক্ষা যেখানে একজন মানুষকে এমন ওষুধ দেওয়া হয় যাতে সে 90% অচেতন থাকে। এই অবস্থায় তাকে প্রশ্ন করা হলে সে অনেক সময় ধরে না ভেবেই উত্তর দিয়ে দেয়, তাই ধারণা করা হয় সে সহজে মিথ্যে বলতে পারে না। তো কানাইয়ার নার্কো টেস্টের সময় অশ্বিন সেখানে উপস্থিত থাকতে চায়, কিন্তু এই জন্য ডক্টর তাকে অনুমতি দেয় না। তাই সে টেস্টের সময় লাইভ ফোন কলে থাকে যেন সে সবটা শুনতে পারে। কানাইয়ার নার্কো টেস্ট শুরু হয়। তাকে জিজ্ঞেস করা হয় সে শ্রুতি আর খেমপালের ব্যাপারে কি জানে। অদ্ভুত ব্যাপার হলো কানাইয়া তখন উত্তর দেওয়ার বদলে রেশম রেশম নামের একটা গান গেয়ে সেদিনকার রাতের কাহিনী বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় খেমপালের ঘরে বসে কানাইয়া, খেমপাল আর ড্রাইভার রাজপাল মদ পান করছে। তারা টিভিতে রেশম রেশম ওই গানটা শুনছিল। এমন সময় রাজপাল শ্রুতিকে নিয়ে বাজে মন্তব্য করে, যা খেমপালের একটুও পছন্দ হয় না, কারণ সে শ্রুতিকে নিজের মেয়ের মতো দেখে। এরই মাঝে তাদের মদ শেষ হয়ে যাওয়ায় তারা খেমপালকে উপরে গিয়ে আরো মদ এনে দিতে বলে। সে প্রথমে যেতে না চাইলে কানাইয়া একটা ছুরি বের করে তাকে ভয় দেখাতে শুরু করে। পরে খেমপাল উপরতলায় গেলে তারা দুজনও তার পেছন পেছন চলে আসে। তারা এসে শ্রুতির ঘরের সামনে উকিঝুঁকি মারতে থাকে। শ্রুতি নিজের বিছানায় শুয়ে চেতন ভাগাতে 3 মিস্টেকস অফ লাইফ বইটা পড়ছিল। পর খেমপাল এসে ওই দুজনকে সেখানে দেখে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ততক্ষণে তাদের কথার শব্দ শুনে শ্রুতি দরজাটা খুলে ফেলে। তখনই কানাইয়া শ্রুতির ওপর হামলা করে। শ্রুতির মাথায় সে তার ছুরিটা দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে।
এমন সময় ফ্ল্যাশব্যাক শেষ হয়। এসব বলতে বলতেই প্রায় 3 ঘন্টা কেটে যায়। ওষুধের কারণে কানাইয়ার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় নার্কো টেস্ট এখানেই শেষ করা হয়। যদিও আশ্বিন বলছিল আর একটু চেষ্টা করে দেখতে যদি সে আরো কিছু বলে, কিন্তু ডক্টর কোনোভাবেই রিস্ক নিতে চায়নি। এরপর রাজপালকে নার্কো টেস্টের জন্য নিয়ে আসা হয়। তাকে ওই একই প্রশ্ন করলে সে জানায় শ্রুতিকে সে মারেনি, কিন্তু কে মেরেছে এটা জিজ্ঞেস করলে সে একবার কানাইয়ের নাম নেয়, তারপর বাকবাকাও নামের একজনের নাম নেয়। আমি জানি এই কথা শুনে নিশ্চয়ই আপনাদেরও মাথা ঘুরছে, এমন অদ্ভুত নাম কার হতে পারে। তবে যাই হোক, তারপর কানাইয়া যতটুকু বলেছিল সেইখান থেকে আবারও ফ্ল্যাশব্যাক শুরু হয়। শ্রুতিকে অজ্ঞান দেখে খেম্পাল কান্নাকাটি শুরু করে। সে কানাইয়া আর রাজপালের উপর অনেক রেগে যায়। এমন সময় তাদের এই দৃশ্য পেছন থেকে কেউ একজন দেখে ফেলে। কানাইয়া তাকে বাকবাকাও নামে ডেকে তার পেছনে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে সেই লোকটা পালিয়ে যায়। এরপর কানাইয়া এসে খেম্পালকে বোঝানোর জন্য ছাদে নিয়ে যায়, কিন্তু খেম্পাল কিছুতেই তার কথা শুনতে রাজি হয় না। সে বলতে থাকে রমেশ স্যারকে সবটা সে বলে দেবে। তখন কানাইয়া রাগে তার উপর ছুরিটা দিয়ে হামলা করে, তারপর তার গলা কেটে দেয়। কিন্তু এই কাজ করার পর সে ভয় পেয়ে যায়, আর এই কাজ করার সময় সে নিজের অজান্তেই দেওয়ালে হাত রাখে, আর সেই রক্তমাখা হাতের ছাপ দেওয়ালে লেগে যায়। এরপর তারা ছাদের দরজায় তালা মেরে নিচে এসে ছুরি দিয়ে শ্রুতিকেও মেরে ফেলে। নার্কো টেস্ট শেষ হলে রাজপাল যখন নিজের সেন্সে ফিরে আসে, তখন আশ্বিন তাকে জিজ্ঞেস করে এই বাকবাকাওটা আবার কে। রাজপাল তখন সবটা অস্বীকার করে বলে আমি জানি না, আপনার ড্রাগসের নেশায় আমার মুখ থেকে যা খুশি বলিয়ে নিয়েছেন। এরপর আশ্বিন কানাইয়াকে নিয়ে আসে। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, এমনকি সে কনফিডেন্সের সঙ্গে বলে আমার উকিল বলেছে এই নার্কো টেস্ট কোনো কাজে আসবে না। এটা শুনে বেদান্ত রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু কানাইয়া তখনও ভয় পায় না। সে উল্টো তাদেরকেই হুমকি দেয় যে আমার লোকেরা জানতে পারলে কিন্তু আপনাদের কাউকেই ছেড়ে দেবে না বলে দিলাম। আশ্বিন তখন বুঝতে পারে এই ঘটনায় নিশ্চয়ই কানাইয়ার হাত আছে। এরপর বেদান্ত কনফার্ম করে সেদিন রাতে টিভিতে রেশম রেশম গানটাই টেলিকাস্ট হচ্ছিল। তবে আশ্বিনের মনে তখনও একটা প্রশ্ন রয়ে যায়, এই বাকবাকাওটা কে? তখনই সিডিআই ডিরেক্টর তাকে ফোন করে জানায় কানাইয়ার ঘরে যে রক্তমাখা বালিশের কভার পাওয়া গেছে সেটা খেমপালের রক্তের সঙ্গে ম্যাচ করেছে। কথাটা শুনে আশ্বিন কিছুটা স্বস্তি পায়। সেই রাতে সিডিআই ডিরেক্টর রামাশঙ্করের রিটায়ার্ড এবং নতুন ডিরেক্টরের জয়নিং এর জন্য একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে সমস্ত অফিসাররাই উপস্থিত ছিল। তখন রামাশঙ্কর সবাইকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন, আর এটাও ঘোষণা করেন যে তার তত্ত্বাবধানেই এই ডাবল মার্ডার কেসটা সলভ হয়েছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর তিনি তার সহকর্মী জে.কে. দীক্ষিতকে নতুন ডিরেক্টর হিসেবে ঘোষণা করেন। সাথে এটাও জানিয়ে দেন যে এরপর থেকে এই কেসের ফাইনাল শুনানি পর্যন্ত সব কাজের তদারকি করবেন জে.কে. দীক্ষিত। আশ্বিন তাকে নার্কো টেস্টের ফুটেজটা দেখায়। তারপর দীক্ষিত জিজ্ঞেস করেন চার্জশিটের মূল প্রমাণ কোনটা হবে। তখন তারা কানাইয়ের ঘরে পাওয়া বালিশের কভারের রক্তটা যে খেমপালের রক্ত এটার ফরেন্সিক রিপোর্টটা দেখায়। সব দেখে দীক্ষিত বললেন ঠিক আছে, কিন্তু এই রিপোর্টটা আবার একটু কনফার্ম করে দেখো, তারপর তোমরা চার্জশিট দাখিল করার অনুমতি পাবে। আশ্বিন বুঝতে পারে না তিনি কেন এমন বলছেন, যেহেতু অলরেডি একটা টেস্ট করানো হয়েছে তাহলে আবার কেন। কিন্তু বসের কথা তো অমান্য করা যাবে না, তাই আশ্বিন তার কথা মেনে নেয় এবং আবার ওর স্যাম্পল টেস্টের জন্য পাঠায়। এদিকে নার্কো টেস্টের উপর ভিত্তি করে রমেশ টন্ডনকে সাময়িক সময়ের জন্য জামিন দেওয়া হয়। এরই মধ্যে সেদিন সন্ধ্যায় আশ্বিনের কাছে বেদান্তের ফোন আসে। সে জানায় একটা ঝামেলা হয়ে গেছে। তাদের প্রথম রিপোর্টটাতে টাইপোগ্রাফিক ইরর চলে এসেছে। ফরেন্সিক টিম খেমপালের রক্তের স্যাম্পল নিয়ে সেটার কোড দিয়েছিল Z25, আর কানাইয়ার বালিশের কভারের রক্তটার কোড দিয়েছিল X52, কিন্তু ভুলে Z25 কোডটা দুইবার টাইপ হয়ে যাওয়ায় তারা ভুলে একই স্যাম্পল ম্যাচ করে ফেলেছে, আর এই জন্যই রিপোর্টে রক্ত ম্যাচ হয়েছে বলে জানা গেছে। আশ্বিন তখন প্রচন্ড রেগে যায়। সে বলে ফরেন্সিক ডিপার্টমেন্ট এত বড় ভুল কিভাবে করতে পারে? বালিশের কভার আমি নিজে কালেক্ট করেছি। সে তখন ফরেন্সিক ইনচার্জের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ডিরেক্টর তাকে শান্ত হতে বলে। তিনি নিজেই ব্যাপারটা অফিসিয়ালি হ্যান্ডেল করবেন বলে আশ্বাস দেন। সেদিন সন্ধ্যায় আশ্বিন চাকমুক্ত হওয়ার জন্য একটা রেস্টুরেন্টে খেতে যায়। তখন সে খেয়াল করে সেখানকার একজন নেপালি মহিলা বাকবাকাও বলে একজনকে ডাকছে। আশ্বিন তাড়াতাড়ি গিয়ে তাকে জিজ্ঞেস করে এই বাকবাকাওটা কি? তখন মহিলাটা বলে নেপালি ভাষায় তোতলা কোনো ব্যক্তিকে বাকবাকাও বলে ডাকা হয়। এবার আশ্বিনের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। সে কানাইয়ার ওই তোতলা বন্ধুকে খুঁজে বের করে, তারপর তাকে অফিসে এনে মারধর করে বলে যেন সে কোর্টে সব সত্যিটা বলে দেয়। ছেলেটা প্রথমে অনেক ভয় পায়, তবে যখন আশ্বিন তাকে আশ্বস্ত করে যে তার কোনো ক্ষতি হবে না, তখন সে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়। এরপর তার বক্তব্যের একটা ভিডিও করা হয়। ভিডিওতে সে বলে সেদিন খেমপাল তাকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে গিয়ে শ্রুতিকে মৃত অবস্থায়
দেখে ভয়ে সে দৌড়ে পালিয়ে আসে। ভিডিওটা নিয়ে ডিরেক্টর দীক্ষিতকে দেখালে তিনি রেগে যান, বলতে থাকেন, তুমি কি আমাকে বোকা ভেবেছো? আশ্বিন বেচারা তার এমন রিয়াকশন দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না তিনি কেন এমনটা বলছেন। তখন তিনি নিজের ফোনে আশ্বিনের সেই ছেলেকে মারধর করার ভিডিও দেখিয়ে বলে, তুমি এভাবে মারধর করে ভয় দেখিয়ে তার কাছ থেকে কথা বের করলে কেন? এটা তো বেআইনি। ভিডিওটা দেখে আশ্বিন একেবারেই হতবাক হয়ে যায়, কারণ এই ভিডিওটা একমাত্র একজনই করতে পারে, সেটা হলো আশ্বিনের সহকারী বেদান্ত। আশ্বিন যাকে এত বিশ্বাস করেছে সেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আশ্বিনের মাথায় তখন বিদ্যুৎ খেলে যায়। সে এখন বুঝতে পারলো কেন তখন ফরেন্সিক রিপোর্টের টাইপোগ্রাফি ইরর দেখাচ্ছিল। গোপনের সব কাজ বেদান্তি করছিল তাহলে। আশ্বিন প্রচন্ড রেগে যায় তার ওপর। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে তাকে মারধর করা শুরু করে। তখন ডিরেক্টর দ্রুত সিকিউরিটি ডেকে আশ্বিনকে বাইরে বের করে দেয় আর তাকে চাকরি থেকেও সাসপেন্ড করে দেয়। আশ্বিনের তখন আর বুঝতে বাকি থাকে না যে ডিরেক্টর দীক্ষিত আর বেদান্ত একই সঙ্গে কাজ করছে, আর এই জন্যই সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দীক্ষিত সেদিন তাকে আবারও ফরেন্সিক টেস্টটা কনফার্ম করতে বলেছিল। সে বুঝে যায় আসল সমস্যা তো তার ডিপার্টমেন্টেই। আশ্বিন তখন হাল ছেড়ে দেয়, তার মনটা খুব খারাপ হয়ে যায়। পরদিন কোর্ট থেকে কানাইয়াকে ছেড়ে দেওয়া হয়, কারণ সিডিআই কোনো চার্জশিট জমা দিতে পারেনি। এরপর দীক্ষিত নতুন করে এই কেসের তদন্ত করার দায়িত্ব দেয় পল নামের একজন অফিসারকে। সে তদন্ত শুরু করে। তখন সে আগের প্রমাণ সব উল্টো প্রমাণ করার চেষ্টা করে। নার্কো টেস্টের ভিডিও দেখে সে উল্টো ওই ডাক্তারকেই প্রশ্ন করতে শুরু করে যে তিনি কেন কানাইয়াকে খুনের কথা বলার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ডক্টর জানায় সে তো নিজের কাজই করেছে। নার্কো টেস্টে তো এভাবেই সব আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু মিস্টার পল এটা মানতে নারাজ। এরপর মিস্টার পল রমেশ আর নূতনকে নার্কো টেস্ট করায়, কিন্তু এতে বিশেষ কিছুই জানা যায় না। তখন পল বলতে থাকে হয়তো তারা টেস্টের আগে কোনো অ্যান্টিডোট নিয়েছিল, তাই তাদের কোনো নেশা হয়নি। অর্থাৎ পুরো ইনভেস্টিগেশন টিম এটা প্রমাণ করার চেষ্টায় থাকে যে শ্রুতির বাবা মাই খুনি। এভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু যথাযথ কোনো সাক্ষী প্রমাণ কিছুই পাওয়া যায় না। আর এজন্য দেশের আইন ব্যবস্থাকেও প্রশ্নের মুখে পড়তে হয়। তাই একদিন আশ্বিন এবং পলকে তাদের টিমকে নিয়ে একটা মিটিংয়ে ডাকা হয়। সেখানে সবার সঙ্গে খোলাখুলি আলোচনা করা হবে যে আসলে কোন পথে আগানো যায়। মিটিং শুরু হলে আশ্বিন বলে, ইনভেস্টিগেশন করার জন্য একটা প্রসেস থাকে। প্রথমে আমরা প্রমাণ খুঁজি, তারপর সেটা ফলো করে আসামিকে খুঁজি, কিন্তু এখানে তো পুরোই উল্টোটা চলছে। এখানে কে খুনি সেটা তারা আগেই ঠিক করে রেখেছে, আর তারপর তাদের বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছে। কি অদ্ভুত। তখনই অন্য টিমের সবাই এটার বিরোধ করে। পরে দ্বিতীয় টিম যতগুলো প্রমাণ পেয়েছে সবগুলো একে একে সামনে আনতে বলা হয়। তখন পল তার অনুমান থেকে বলে যে সেদিন বাসন্তী তো প্রথমে দরজায় তালা দেখে আর পরে এসে দেখে তালা নেই। এর কারণ হলো টন্ডন ফ্যামিলির ফ্ল্যাটের দুটো দরজা আছে, আর অন্য দরজা দিয়ে ঢুকে সেই মাঝের দরজাটা খোলার ব্যবস্থা আছে, আর সেই দরজাটা খেমপালের ঘরের মধ্যেই। দরজাটার সামনে থেকে সবসময় একটা পুরনো ফ্রিজ দিয়ে আটকানো থাকে। তো নূতন সেদিন বাসন্তীকে নিচে পাঠিয়ে সেই ফ্রিজ সরিয়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে মাঝের দরজার তালা খুলে ফেলে, যেন বোঝা যায় বাইরে থেকে কেউ এসে শ্রুতিকে মেরে ফেলেছে। এরপর আবারও সবকিছু আগের মতো ঠিকঠাক করে রাখে। তারপর বারান্দায় গিয়ে বাসন্তীকে চাবি দিয়ে কান্নার অভিনয় করা শুরু করে। এসব কথা শুনে আশ্বিন বলে, এত কিছু এত কম সময়ে কিভাবে করা সম্ভব? আর যদিও ধরে নেই এত কিছু করেছে, তাহলে টেবিলে রাখা মদের বোতলটা সরায়নি কেন? সেটাও তো রক্ত লেগেছিল। তখন অন্য পক্ষের আরেকজন বলে, তারা তো প্রফেশনাল কিলার না, সেই জন্য হয়তো ভুল হয়েছে। এরপর পল আর একটা অবান্তর যুক্তি দেখায়। সেটা হলো খেমপালের গলা পুরোটা কাটা হয়েছে আর শ্রুতির গলায় সামান্যই কেটেছে। এর কারণ যত কিছুই হোক না কেন, সে তো তাদেরই মেয়ে, এজন্যই পুরো গলাটা শ্রুতির কাটতে পারেনি তারা। এই কথা শুনে আশ্বিনের পুরো টিম হাসতে শুরু করে। তারা এই কথা নিয়ে ঠাট্টা করে যে রমেশ হয়তো শ্রুতির গলা কাটার সময় বলছিল, সরি মামুনি, তোমার গলাটা এতটুকুই কাটবো, তুমি বেশি ব্যথা পাবে না। যাই হোক, তারপর পলের টিম জানায় সেই দিন রাতে শ্রুতির ঘরের ওয়াইফাই রাউটার বারবার অন অফ হচ্ছিল। তখন আশ্বিন জানায় শ্রুতির মৃত্যুর পরের দিনও রাউটার অন অফ হয়েছিল। আসলে এদেশের ওয়াইফাই তো এমনই। তখন পল জানায় পরের দিন রাতে শ্রুতির বান্ধবীরা নাকি তাকে কম্পিউটারে অ্যাডাল্ট সাইটের ভিডিও দেখার হিস্ট্রি ক্লিয়ার করেছিল। এটার প্রমাণ দিতে বললে পল জানায় সেটার কোনো রেকর্ড রাখা হয়নি, কারণ সেই মেয়েদের সম্মানের তো একটা ব্যাপার আছে। শেষে সিডিআই এর সাবেক ডিরেক্টর পলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই খুনের উদ্দেশ্য কি ছিল? তখন পল জানায় হঠাৎ রেগে যাওয়ার কারণে। রমেশ টন্ডন তার মেয়েকে খেমপালের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঘর থেকে গলফ স্টিক নিয়ে তাদের মাথায় আঘাত করে। আর এই গলফ স্টিকটাও নাকি খেমপালের ঘরেই ছিল। এখানে আরো একটা প্রশ্ন ওঠে যে রমেশ রাগের মাথায় ইনস্ট্যান্ট কোনো অ্যাকশন না নিয়ে খেমপালের ঘরে যায়, এরপর সেখান থেকে গলফ স্টিক নিয়ে এসে আবার তাদের উপর অ্যাটাক করে। মানে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না।
তো যাই হোক, আশ্বিন তখন জিজ্ঞেস করে শ্রুতি যেহেতু অ্যাডাল্ট সাইড দেখে, আবার নাকি তার বয়ফ্রেন্ডও আছে, তাহলে কি কারণে সে একজন বয়স্ক লোকের সঙ্গে ঘনিষ্ঠ হতে গেল? তখন বর্তমানে ডিরেক্টর জানান প্রতিশোধের জন্য। সে হয়তো তার বাবা মায়ের কুকর্মের প্রতিশোধ নিতে চেয়েছিল। তার বাবা মা নাকি ওয়াইফ সোয়াপিং এর মতো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল। এই একই কথা একেবারে শুরুর দিকে পুলিশ ইনভেস্টিগেশনে বের হয়ে এসেছিল। তখন রমাশঙ্কর দীক্ষিতকে বললেন, শুনলাম পুলিশ ডিপার্টমেন্টের হয়ে যে অফিসার প্রেস কনফারেন্সে রমেশকে অপরাধী ঘোষণা করেছিল সে নাকি আপনার ব্যাচমেট ছিল। অর্থাৎ এখান থেকে একটা ব্যাপার বোঝা যায় যে তার নিজের ব্যাচমেন্টের সম্মান রক্ষা করার জন্যই তিনি এসব করছেন। যাই হোক, আশ্বিন তখন বলে খেমপালের লাশের পায়ে জুতো ছিল, তাহলে কি সে জুতো পরে শ্রুতির সঙ্গে খাটেছিল, নাকি তাকে মারার আগে সে রমেশকে বলেছিল দাঁড়ান আগে আমি জুতোটা পরে নিই তারপর মারেন? তার এই কথার কোনো উত্তর কেউ দিতে পারে না। এরপর আশ্বিন জানায় জে.কে. দীক্ষিত ফরেন্সিক রিপোর্ট আবারও বানাতে বলে, যেন আগের রিপোর্টের ইরর দেখানো যায়। সবকিছু তারা প্ল্যান করেই রেখেছিল। কেসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন সঠিকভাবে কোনো কিছুই প্রমাণ করা সম্ভব না। আগে সম্ভব ছিল যদি তারা আশ্বিনের ইনভেস্টিগেশনের উপর ভরসা রাখত, এখন আর কিছুই করা যাবে না। শেষে দীক্ষিত বলে আমি বিশ্বাস করি রমেশই খুনটা করেছে। শেষে আশ্বিনও শুধু একটাই কথা বলে, একজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়ার চেয়ে আসামিকে ছেড়ে দেওয়াটাও ভালো। সবার আলোচনার সাপেক্ষে তারা সিদ্ধান্ত নেয় কেসটা ক্লোজ করে দেওয়া হবে, কিন্তু কোর্টে কেসের বন্ধের আপিল করলে সেটা অ্যাপ্রুভ করা হয় না। জানানো হয় যেহেতু সবার সন্দেহ হচ্ছে রমেশ টন্ডানি খুনি, তাহলে এর যা প্রমাণ আছে দেখানো হোক, সেটার উপর ভিত্তি করে রমেশ টন্ডনকে সাজা দেওয়া হবে। শেষে তাই হয়। সব প্রমাণের উপর ভিত্তি করে রমেশ টন্ডন এবং তার স্ত্রী নূতন টন্ডনকে কোর্টে দোষী সাব্যস্ত করা হয়। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড আর 10,000 টাকা জরিমানা করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো আসল রহস্যটা কিন্তু এখনো সবার অজানা। মুভির শেষ দৃশ্যে শ্রুতির মৃত্যুর আগের কিছু দৃশ্য দেখানো হয়। তার জন্মদিন উপলক্ষে বাবা মা তাকে একটা ভিডিও ক্যামেরা গিফট করেছেন। সেটা পেয়ে সে অনেক খুশি হয়ে সবার ভিডিও করতে থাকে। এরই মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। তবে তার মৃত্যু রহস্যটা এখনো অজানাই থেকে গেল। এই গল্পটা আমাদেরকে একটা জিনিসই বুঝিয়ে দেয়, আমরা যতই সৎ হই না কেন, যদি আইনের ভেতরে কোথাও গন্ডগোল থাকে তাহলে সত্যকে খুব সহজেই বদলে ফেলা যায়। পুরো মুভি জুড়ে কিন্তু ক্লিয়ার হিন্ট ছিল যে কানাইয়াই দোষী, কিন্তু এটাকে মিথ্যা বানিয়ে দেওয়া হলো। মুভিটার সত্য ঘটনা জানতে চাইলে 2008 সালের নদিয়া ডাবল মার্ডার কেস সম্পর্কে সার্চ করে দেখতে পারেন। এই কেসটা কিন্তু আজও সলভ হয়নি, আর এই মুভিটা মূলত ওই কেসের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।